দেশে রাজনৈতিক সংকট তৈরি করছে এই সরকার ও ঐক্যবদ্ধ কমিশন। অভিযোগ ফখরুলের, গৃহযুদ্ধে ঠেলে না দেওয়ার আহ্বান রাজনীতিকদের। বিএনপির বর্তমান ভূমিকায় ঝুঁকিতে ফেব্রুয়ারির ভোট, বলছে জামায়াত। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে শঙ্কায় এনসিপি। এবছর ঝটিকা মিছিল থেকে গ্রেফতার আওয়ামী লীগের ৩,০০০ নেতাকর্মী। নির্বাচন ঘিরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির তৎপরতা বৃদ্ধির শঙ্কা। সেন্ট মার্টিন ভ্রমণে শর্তের বেড়াজালে নিরুৎসাহিত হবে পর্যটক, বলছেন ব্যবসায়ীরা। কাল থেকে জাহাজ না চালানোর সিদ্ধান্ত মালিকদের। ভারত যুক্তরাষ্ট্র 10 বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি, সমন্বয়, তথ্য বিনিময় ও প্রযুক্তি সহযোগিতা জোরদারের আশা দিল্লি ওয়াশিংটনের। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। সাথে আছি আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। এবার জানাবো খবরের বিস্তারিত। দেশের বর্তমান রাজনৈতিক সংকট তৈরি করছে অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত্য কমিশন, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন বানচাল করতে উঠে পড়ে লেগেছে একটি মহল। ঐক্যমত্য কমিশন জনগণের সাথে প্রতারণা করেছে বলে একই অনুষ্ঠানে অভিযোগ করেন রাজনীতিকরা। দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে না দিতে সরকারের প্রতি আহ্বান তাদের। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। জাতীয় প্রেস ক্লাবে রাজনৈতিক দলের নেতাদের নিয়ে আয়োজন করা হয় আলোচনা সভার, যেখানে উঠে আসে চলমান রাজনৈতিক সংকট নিয়ে বিভিন্ন বক্তব্য। রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করেন, ঐক্যমত্য কমিশন জনগণের সাথে প্রতারণা করেছে। ফেব্রুয়ারিতে কিংবা জানুয়ারিতেও চাইলে সরকার ইলেকশন করতে পারে, কারণ ইলেকশনের জন্য প্রধান যে বিষয়টা আমাদের সামনে ছিল, জুলাই সনদের বিষয়ে ঐক্যমত এবং জুলাইয়ের ঘোষণাপত্র, সেটি হয়েছে। আমরা যখন ভাবছিলাম ফ্যাসিবাদের পতনের পরে গণতান্ত্রিক শক্তির সুন্দরভাবে বিকাশ হবে, তখন আমরা দেখছি 1 বছর 2 বছর যেতে না যেতেই বিএনপি আর জামাত এই ধরনের দ্বিদলীয় রাজনীতির প্রতিষ্ঠার আবার চেষ্টা চলছে। আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে না দিতে সরকারের প্রতি আহ্বান জানান। যে দলিল একবার সই হয়ে যায় সেটি আর বদলানো যায় না বলেও মত দেন নাগরিক ঐক্যের সভাপতি। সরকারের ছোট একটা পদক্ষেপ, ছোট একটা ভুল বিরাট বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে। সরকারের ছোট একটা সিদ্ধান্ত একদিকে যেমন পরিস্থিতির একটা গুণগত উত্তরণ ঘটাতে পারে, আবার একটা সিদ্ধান্ত পরিস্থিতিকে নাজুক একটা ভয়াবহ সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। 8 মাস ধরে কথা বলেছি, তারপরে একটা চুক্তি সই করেছি, সনদ সই করেছি। সবাই জানেন, দলিল যখন লেখা হয়ে যায় সেই দলিল বদলানো যায় না, কিন্তু এরা দলিল বদলে দিয়েছে। দেশের রাজনৈতিক সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত্য কমিশন, এমন অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা কোনো বিভ্রান্ত করিনি, বিভ্রান্ত বিশ্বাস যে আসে এই ঐক্যমত্য কমিশনের যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। অসুস্থ থাকায় নিজ দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি জেএসডি সভাপতি আসম আব্দুর রউফ। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে, না হলে এর কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার সকালে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হায়াত হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, জামায়াত কাউকে মিথ্যা আশ্বাস দিচ্ছে না, যা করতে পারবে তাই বলছে। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার, গণভোট আগে হতে হবে, নইলে এটা মূল্য হয় না। এটার কোনো 2 পয়সা শুধু আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, যার যেখানে যে অবদান আছে আমরা কোনো কিছুর উপর অবিচার করবো। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। বিএনপির বর্তমান ভূমিকা ফেব্রুয়ারির নির্বাচনকে ঝুঁকিতে ফেলছে বলে দাবি করেছে জামায়াত ইসলামী। সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে দলটি। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেছেন জামায়াতের নেতারা।
আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হলে কোনোভাবেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলেও মনে করেন তারা। শুক্রবার সকালে মিরপুর শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এ সময় নায়েবে আমির বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হলে কোনোভাবেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। আমাদের নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ দরকার। তার লক্ষ্যে আমাদেরকে আগামীতে পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য আমরা গণভোটের দাবি করেছি। এদিকে কুমিল্লা 14 গ্রামে নিজ নির্বাচনী এলাকায় এক সমাবেশে আরেক নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংস্কার প্রস্তাব না মেনে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে বিএনপি। আমাদের সময় ব্যয় করে আমরা একটা জায়গায় পৌঁছেছি, এখন এই কথাটি বলা আমি মনে করি তাদের দায়িত্বহীনতার পরিচয়। নতুন করে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি করার অপপ্রয়াস। ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি এসে গেছে, এই নির্বাচন সম্পর্কে মানুষের ভিতরে সংশয় তৈরি করার একটি অপকৌশল। এদিকে খুলনায় হিন্দু সম্মেলনে যোগ দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে নভেম্বরে গণভোট দিয়েই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, প্রোভাইডেড জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করুন, নভেম্বরে গণভোট দিন এবং আগামী সংসদে এটা আইনি ভিত্তি যখন পেয়ে যাবে সব সংস্কার তখন কাজে লাগবে। স্বাধীনতার পর থেকে সব রাজনৈতিক দল হিন্দুদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন মিয়া গোলাম পরোয়ার। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা নেই, আবার একটি স্ক্রিপ্টেড নির্বাচনের শঙ্কা করছে এনসিপি। এমন মন্তব্য করেছেন দলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে ঝালকাঠির ফাতেমা কনভেনশন সেন্টারে এনসিপি আয়োজিত সমন্বয় সভা শেষে তিনি এই কথা বলেন। নির্বাচন যাতে অনুষ্ঠিত হতে পারে সেই দায়িত্ব সব রাজনৈতিক দলগুলোকে নিতে হবে বলেও মন্তব্য করেন হাসনাত। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে নির্বাচন, যে ভবিষ্যতের যে নির্বাচন, সেটা তো আবার একটা স্ক্রিপ্টেড ইলেকশনের দিকে যেতে পারে বলে আমরা শঙ্কা করছি। যেমন সচিবালয়তে ডিসি ভাগাভাগি চলছে, আইএসপি ভাগাভাগি চলছে। রাজনৈতিক দলগুলো যদি আগ্রহী না হয় যেটা ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি একটা ইলেকশন করবে, যদি রাজনৈতিক দলগুলো একটা পেজে না আসতে পারে, তাহলে আমি একটা শঙ্কা অবশ্যই দেখতে পাচ্ছি। কোনো উত্তাপে নির্বাচন ঠেকাতে পারবে না, সিদ্ধান্ত যাই হোক 15 ফেব্রুয়ারির আগেই ভোট হবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রেস সচিব আরও বলেন, রাজনৈতিক দল থাকলে মতবিরোধ থাকবে, ভিন্ন পার্টির ভিন্ন মত থাকবে, কিন্তু নির্বাচন ঠেকানোর শক্তি নেই কারো। সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে তিনি বলেন, দেশের মানুষের মঙ্গলে গণতন্ত্রের স্বার্থে বদ্ধপরিকর প্রধান উপদেষ্টা। কোনো উত্তাপ জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। পলিটিক্যাল পার্টি থাকলে মতবিরোধ থাকবে, আমি এক কথা বলবো, আরেকজন আরেক কথা বলবেন। যে কোনো ডিসিশনই হোক না কেন, ইলেকশন 15 ফেব্রুয়ারির আগে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এইটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো। রাজধানীতে ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 46 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে চলতি বছরে গ্রেফতার হয়েছে 3000-এরও বেশি কর্মী। এক ব্রিফিংয়ে কথা জানান ডিএমপির গণমাধ্যম বিভাগের উপকমিশনার তালিবুর রহমান। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনকে সামনে নিষিদ্ধ সংগঠনগুলোর তৎপরতা বাড়তে পারে, তবে যে কোনো ধরনের অতৎপরতা রুখে দিতে সতর্ক রয়েছে পুলিশ। 5 আগস্টের পট পরিবর্তনের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই কার্যক্রম নিষিদ্ধ এই রাজনৈতিক দলটির নেতাকর্মীরা বিভিন্ন সময়ে রাজধানীসহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করে আসছে। এসব ঝটিকা মিছিল থেকে চলতি বছরে প্রায় 3000-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা জানান গণমাধ্যম বিভাগের উপপুলিশ কমিশনার। এই বছরের একটা হিসাবে আমি আনুমানিক আমার 3000-এর মতো হবে, তবে আমরা যে গ্রেফতারগুলো করছি এটা অবশ্যই ঝটিকা মিছিলে যারা জড়িত আছে সেই মিছিলে সরাসরি অংশগ্রহণের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং মিছিলের ঘটনাস্থল থেকে করা হয়েছে। ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের আইনের আওতায় আনা হচ্ছে।
বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে তাদের দেশ ও দেশের বাইরে থেকে অর্থের যোগান দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ঢাকার বাইরে থেকে অনেকেই এসে ঝটিকা মিছিলে অংশগ্রহণ করছে, এটার পিছনে অনেকেই অর্থায়ন করছে এবং প্রত্যেকটা মিছিলে অংশগ্রহণের জন্য একটা সুনির্দিষ্ট টাকার পরিমাণও তাদেরকে দেওয়া হচ্ছে। ঢাকা মহানগরীতে আজকে 31 অক্টোবর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের 46 নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠনগুলোর তৎপরতা বাড়বে উল্লেখ করে তিনি বলেন, যে কোনো অপতৎপরতা রুখতে সতর্ক অবস্থানে আছে পুলিশ। মূল উদ্দেশ্য হচ্ছে জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং যে অপতৎপরতা তারা চালিয়ে যাচ্ছে সেটা যেন নির্বিঘ্নে করতে পারে, কিন্তু আমরা সতর্ক রয়েছি। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা। শীতের আগাম সবজির প্রভাব পড়ছে বাজারে। রাজধানীতে এ সপ্তাহেও কিছুটা কমেছে সবজির দাম, সেই সাথে কমেছে ডিম ও মাছের দরও। তবে নিষেধাজ্ঞা উঠলেও বাজারে ইলিশের সরবরাহ কম, দামও বেশি। ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে কমছে না ইলিশের দাম। 3 থেকে 4 মাস ভোগান্তির পর রাজধানীর বাজারে 2 সপ্তাহ ধরে কমছে সবজির দাম। আগাম শীতের শিমের দাম গত সপ্তাহের তুলনায় অর্ধেকে নেমে বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি। কেজি প্রতি 20 টাকা কমে বেগুন বিক্রি হচ্ছে 60 টাকায়। বাজারে উঠেছে নতুন কাঁচা টমেটো, দাম 70 টাকা। তবে পাকা টমেটোর দাম আগের মতোই 120 টাকা কেজি। এছাড়া করলা, শসা, ঢেঁড়স, পটল, বরবটি, কচুরমুখী সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি। লাউ, ফুলকপি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা প্রতিটি। চলতি সপ্তাহে সবজির সঙ্গে ক্রেতার জন্য স্বস্তি রয়েছে ডিমের দামেও। প্রতি ডজন ডিমের দাম 10 থেকে 15 টাকা কমেছে, বিক্রি হচ্ছে 125 থেকে 130 টাকায়। ফুলকপি, বাঁধাকপি, লাউ, সিম, তারপর আমরা বেগুন, টমেটো সব সবজি মোটামুটি চলে আসছে। দামটা অনেকটা নিয়ন্ত্রণ আসছে। ডিমের দাম গত সপ্তাহের তুলনায় পার ডজনে 10 টাকা করে এখন কম, ডজন প্রতি এখন 125 টাকা। তবে আহরণের নিষেধাজ্ঞা উঠে গেলেও বাজারে ইলিশের তেমন দেখা নেই, দামও কমেনি। ইলিশ মাছ এটা ঢাকার বাজারে 1300 টাকা হিসেবে অনেক বেশি, আর একটু কম হলে হয়তো একটু আমাদের জন্য একটু ভালো হয়। ক্রেতারা বলছেন, স্থানীয় বাজারে দাম কম থাকলেও রাজধানীর বাজারে আসলেই সিন্ডিকেটের কারণেই বেড়ে যায় মৌসুমী সবজির দাম। নাইলে যাই দেখেন যে ক্ষেত ওরা আনে, ওখানে দাম আরো কম, কিন্তু এদিকে আইসে দাম ধাপে ধাপে বাইরে যায়। ফার্মের মুরগি বিক্রি হচ্ছে আগের বাড়তি 170 থেকে 180 টাকা কেজি। এছাড়া গরুর মাংস আগের দাম 700 থেকে 750 টাকা ও খাসির মাংস কেজি প্রতি 1000 থেকে 1100 টাকা বিক্রি হচ্ছে। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন ছিল সংসদীয় আসন 87, যশোর 3 এবং সংসদীয় আসন 88, যশোর 4-এ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আমরা রয়েছি যশোর 3, সংসদীয় আসন 87। আমরা আলহামদুলিল্লাহ গণসংযোগ করছি, গণসংযোগে আশাতীত, অর্থাৎ আমরা যা আশা করছি তার চেয়েও বেশি সারা মানুষের পাচ্ছি। আমার তরফের থেকে আমি বলতেছি, যদি এই এলাকায় মানুষ যদি আমাদেরকে চায় এবং আমাদের এই খেলাফত মজলিসের যে আমাকে মনোনয়ন দিয়েছে আপনার ঘড়ি মার্কায়, দেওয়াল ঘড়ি মার্কায়, আমি চাই যে এই অভয়নগর, বাগাড়পাড়া এবং বসন্তী এলাকা এমন একটা উন্নয়নমূলক মডেল গড়ে তুলতে চাই, যাতে সারা বাংলাদেশের মানুষ এটা বুঝবে বা তারা বুঝতে পারবে যে বাস্তবেই যদি আলেম উলামার কাছে, দিনদারের কাছে যদি ক্ষমতা যায়, বাস্তবেই তারা উন্নয়নের একটা মডেল হবে। আমি জাতীয় নাগরিক পার্টি থেকে এই আসনে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং জনগণের মাঝে বেশ ভালো সাড়া পাচ্ছি। মানুষ কিন্তু সেই পূর্বের যেই রাজনৈতিক প্র্যাকটিস, চাঁদাবাজি, দখলবাজির রাজনীতি, সেই প্র্যাকটিসের আর দেখতে চায় না সেই প্র্যাকটিসটি। আমরা 72টা ইউনিয়ন, যশোর জেলায় শুধু আপনার ইউনিয়ন ভিত্তিক যে জনসভা আছে করছি। গতকালকেও আমাদের চৌগাছা, ঝিকরগাছায় ছিল। এখানে জনসমুদ্রে পরিণত হয়েছে আগামী দিনের সরকার জাকের পার্টি সরকার, এটা আমরা আশা করি। জাকের পার্টি 36 বছরে কোনো অন্যায় অবিচার করেনি আর কখনো করবেও না। আমরা আগামীতেই রাজপথে আসি এবং থাকব, জাকের পার্টির বিজয় ছিনিয়ে নেব। এই আসরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক রকম পরিকল্পনা আমার আছে। আমি দীর্ঘদিন এখানে রাজনীতি করেছি, প্রায় 27 বছর এই গণমানুষের সাথে আছি, আন্দোলন সংগ্রামে ছিলাম। সেখানে মানুষের পালসটা বোঝা আমার জন্য খুব সহজ।
আমি এই এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে গণমুখী যে ধরনের কাজ আছে সবগুলো করার জন্য আমি রেডি আছি। এখানে মনোনয়ন আমাকে বাদে যদি কাউকে সিলেক্ট করে, মনে করে যে তাকে দিয়ে এই তরি পার করা সম্ভব, একটা আপনি নিশ্চিত থাকেন, আমি হাজার জনতার সামনে বলছি না, এই জনতাও জানে আমি আমার চুল পরিমাণ আমার জায়গা থেকে আমি নড়বো না, আমি ধানের শীষের পক্ষে থাকবো। আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আজ আমরা সারাদিন ছিলাম যশোর 3 এবং 4-এ। আগামীকাল আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস থাকবে যশোর 5 এবং 6-এ। নীল জলরাশি, সাদা বালুর তট আর গাংচিলের ওড়াউড়ি, স্বপ্নের মতো সুন্দর দ্বীপ সেন্ট মার্টিন আবারও মুখরিত হতে যাচ্ছে পর্যটকদের পদচারণায়। শনিবার থেকে শুরু হচ্ছে ভ্রমণ মৌসুম। সরকারি বিধিনিষেধ মানার বিষয়ে সতর্ক প্রশাসন। তবে মন্ত্রণালয়ের 12টি শর্তের বেড়াজাল আর দীর্ঘ সমুদ্র পথ পাড়ি দিতে অনেক পর্যটকই নিরুৎসাহিত হবেন। তাই কাল থেকে জাহাজ না চালানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন। নীলাভ সমুদ্রের ঢেউ, সাদা বালুকা বেলায় মৃদু ছোঁয়া, নয়নাভিরাম এমন দৃশ্য শুধু দক্ষিণের স্বর্গ সেন্ট মার্টিনে। ভ্রমণ পিপাসুদের কাছে পরম আরাধ্যের এক গন্তব্য এই সেন্ট মার্টিন দ্বীপ। প্রবাল প্রাচীর, কেয়া বন, সারি সারি নারিকেল গাছ পর্যটকদের কাছে যেন রোমাঞ্চের হাতছানি। 8.5 কিলোমিটারের এই দ্বীপ প্রকৃতিপ্রেমীদের জন্য এক জীবন্ত শিল্পকর্ম। 1 নভেম্বর থেকে পর্যটকরা যেতে পারবেন এই দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে। তবে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গত বছর থেকেই মেনে চলতে হচ্ছে বেশ কিছু বিধিনিষেধ। জানুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিনে ভ্রমণ করা গেলেও রাত্রি যাপন করা যাবে ডিসেম্বর থেকে। প্রতিদিন গড়ে 2000 পর্যটক ভ্রমণের সুযোগ পাবেন। লাগবে ট্রাভেল পাস। নিরাপত্তার কারণে 2023 সাল থেকে দমদমিয়া জেটিঘাট থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ। বিকল্প হিসেবে এবার নুনিয়ারছড়া জেটিঘাট থেকে চলবে জাহাজ। দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দেয়া ও ডুবোচরে জাহাজ আটকে যাওয়ায় অনেকে নিরুৎসাহিত হচ্ছেন বলছেন ব্যবসায়ীরা। একজন পর্যটক শারীরিক কষ্ট নিয়ে যাবে, কিন্তু তারা ভ্রমণ করতে পারবে না। এমন সিদ্ধান্ত নেওয়া উচিত যে পরিবেশ, প্রতিবেশ এবং টেকসই পর্যটন ব্যবস্থা, পর্যটকদেরকে নিয়ন্ত্রণ করে পর্যটন চালু করা উচিত। 7 থেকে 9 ঘন্টা সাগর পাড়ি দিয়ে ওইখানে গিয়ে আবার ব্যাক হয়ে যাওয়া কোনোভাবে এটা সম্ভব নয়। বলতে গেলে এই সিদ্ধান্ত আগামী যে 1 নভেম্বর যে জাহাজ চলাচলের যে সিদ্ধান্তটা পরিবেশ অধিদপ্তর দিয়েছেন, এটা পর্যটক এবং পর্যটন শিল্পের যারা সংশ্লিষ্ট তাদের সাথে এক প্রকার তামাশা। এটা বাস্তবতার কোনো মিল নেই। সুতরাং আগামী 1 নভেম্বর কোনোভাবে জাহাজ চলাচল করবে না। বিধিনিষেধ ও আসা যাওয়ার ভোগান্তিতে পর্যটন খাত নিয়ে হতাশ জনপ্রতিনিধিরা। 7-8 ঘন্টা জার্নি করে ওখানে ভাত খাওয়ার সময় হয় না, আবার এদেরকে যদি চলে আসতে হয় তাহলে কেন যাবে মানুষ? এটা যদি রাত্রি যাপনের সুযোগ দেওয়া হতো তাহলে আমরা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি অন্তত 3 মাস পরে সেন্ট মার্টিনের মানুষগুলো উপকৃত হতো। এবারের মৌসুমে পর্যটকবাহী 6টি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ভ্রমণ নির্বিঘ্ন করতে তৎপর প্রশাসন। 6টি জাহাজ বিআইডব্লিউটির অনুমতি পেয়েছে। পরিবেশের ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য সকল দপ্তরের কর্মকর্তারা যাত্রীদের যাতায়াত নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। বিধিনিষেধ একপাশে রেখে আবারও সেন্ট মার্টিন জেগে উঠবে এমন প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। এবার সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় ওমরা ভিসার নিয়মাবলীতে নতুন কিছু পরিবর্তন এনেছে। ওমরা যাত্রীদের ভিসার মেয়াদের 1 মাসের মধ্যেই দেশটিতে যেতে হবে। ভিসা ইস্যু করার তারিখ থেকে 1 মাস গণনা করা হবে। এছাড়া সৌদি আরবে পৌঁছানোর পর ওমরা পালনকারীদের সেখানে থাকার সময়কাল আগের মতোই 3 মাস থাকবে। এদিকে গত কয়েক বছরের তুলনায় এবার ওমরা যাত্রীদের চাপ অনেক বেশি। সৌদি গ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, মূলত এ কারণে মন্ত্রণালয় ওমরা ভিসা সংক্রান্ত নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত নিয়ম অনুযায়ী ভিসা ইস্যু হওয়ার 30 দিনের মধ্যে যদি কোনো হজযাত্রী সৌদি আরবে প্রবেশ করে নাম নথিভুক্ত না করেন তবে তার ওমরা ভিসা বাতিল হয়ে যাবে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।